বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, গোপীনাথপুর আলহাজ শাহ আলম বিশ্ববিদ্যালয় কলেজ। আমরা এর আগে তোমাদেরকে একটু স্বাগতম জানাচ্ছি। আমার পরিচয়টা তোমরা দেখতেছো স্ক্রিনে। আমি পদার্থবিজ্ঞানের প্রভাষক। আমার ছবিটা তোমরা দেখতেছো। আমরা এর আগের ক্লাসে মহাকর্ষ অভিকর্ষ পড়েছি। আজকে আমাদের মহাকর্ষ অভিকর্ষের পঞ্চম ক্লাস। আমরা এর আগের অধ্যায়ে যা পড়েছি তা উঠতেছে স্ক্রিনে দেখো। গত ক্লাসে আমরা যা শিখেছি তা হলো মহাকর্ষ ত্বরণের মানের পরিবর্তনের কারণসমূহের মধ্যে পৃথিবীর আহ্নিক গতির কারণে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন, পৃথিবীর পৃষ্ঠ হতে উপরে অভ্যন্তরে এবং পৃথিবীর আহ্নিক গতির কারণে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তনের সূত্রাবলী এবং বিভিন্ন সমস্যার সমাধান আমরা গত ক্লাসে করেছি। আর মুক্তিবেগ পড়েছি গত ক্লাসে এবং মুক্তিবেগের সূত্রাবলী বিভিন্ন সমস্যার সমাধান আমরা করে নিয়েছি। তোমরা যারা এই বাড়ি কাজগুলি করেছো তারা এই উত্তরগুলি নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা আজকে যা শিখবো, আজকের পড়া হচ্ছে কৃত্রিম উপগ্রহ। আমরা দেখে নিই কৃত্রিম উপগ্রহ কি। যে সকল মহাশূন্যযান নির্দিষ্ট উচ্চতায় থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে তাদেরকে কৃত্রিম উপগ্রহ বলে। চাঁদ যেমন পৃথিবী চতুর্দিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে, ঠিক তেমনি কৃত্রিম উপগ্রহ নিজ নিজ কক্ষপথে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। চাঁদের উপর পৃথিবীর কেন্দ্রমুখী বলের জন্যই চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে। এই কেন্দ্রমুখী বল পৃথিবীর অভিকর্ষ বল থেকে পাওয়া যায়। এই কেন্দ্রমুখী বল না থাকলে চাঁদ প্রবল বেগে সোজাসুজি মহাশূন্যে চলে যেত। চাঁদের বহির্মুখী বেগের কারণে সৃষ্ট কেন্দ্রবিমুখী বল ও পৃথিবীর কেন্দ্রমুখী বল পরস্পর বিপরীতমুখী হওয়ায় চাঁদ সোজা না গিয়ে পৃথিবীর চতুর্দিকে প্রায় বৃত্তাকার পথে ঘুরছে। যতই উপরে যাওয়া যায় ততই পৃথিবীর অভিকর্ষ বল কমতে থাকে। তোমরা এই ধারণাটা নিয়ে নিলা। কোনো বস্তুকে যদি পৃথিবীর অভিকর্ষ বলের সমান ও বিপরীতমুখী বল দিয়ে ছেড়ে দেওয়া যায়, তবে যে দূরত্বে গিয়ে অভিকর্ষ বল নিষ্ক্রিয় হবে সেই দূরত্বে গিয়ে বস্তুটি চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এ তত্ত্বের উপর ভিত্তি করে কৃত্রিম উপগ্রহ তৈরি হয়েছে। আমরা কিছু রাশিমালা দেখব এখন। কৃত্রিম উপগ্রহের বেগ, আবর্তনকাল ও ভূপৃষ্ঠ হতে উচ্চতা মহাকর্ষ সূত্রের সাহায্যে নির্দিষ্ট করা হয়। আমরা দেখে নেব এগুলা। যদি এম ভরের একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় পৃথিবীকে ভি বেগে প্রদক্ষিণ করে, যেখানে পৃথিবীর গড় ব্যাসার্ধ আর এবং পৃথিবীর ভর এম, সেখানে কৃত্রিম উপগ্রহের বেগ ভি √GM/r+H। এটাকে আমরা আবার সাজিয়ে লিখতে পারি √R²G/r+H। কীভাবে? এর 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। কীভাবে আসছে আমরা পাশে দেখে নিই। G=GM/r², এখান থেকে GM=r²G আসছে। এই সমীকরণ থেকে দেখা যায় যে কক্ষপথের ব্যাসার্ধ বেশি হলে উপগ্রহ বেগ কম হয়। এটা আমরা জেনে নিলাম। দ্বিতীয় দেখো, কৃত্রিম উপগ্রহের আবর্তনকালকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। T=2π√R+H3/GM। এটাকে আমরা সমাধান করে 2π×R+H/V লিখতে পারি। কীভাবে লেখা তোমরা দেখে নাও, স্ক্রিনে আছে। আমরা জানি V=√R+H। ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা H=GM/2π²(1/3 এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। আরেকটা তত্ত্ব আমরা জেনে নিব এখানে। উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধ যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা বের করব পৃথিবীর ব্যাসার্ধ প্লাস ভূপৃষ্ঠের উচ্চতা। ভূপৃষ্ঠ হতে উচ্চতাটা বের করে নিলেই আমাদের উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধ চলে আসবে। এই সূত্রগুলি ব্যবহার করে আমরা কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করব। সমস্যা 1 দেখো, স্ক্রিনে উঠতেছে। পৃথিবী পৃষ্ঠ হতে 700 কিলোমিটার উপরে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর ব্যাসার্ধ 64 × 10⁵ মিটার এবং পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার হলে কৃত্রিম উপগ্রহটির 1 নম্বর বের করতে হবে বেগ
2 নম্বর বের করতে হবে পর্যায়কাল। তো আমরা এগুলো নির্ণয় করব। আমরা সমাধান দেখে নিই। আমরা প্রথমে দেখে নিই কী কী দেওয়া আছে। পৃথিবী ব্যাসার্ধ r 64 × 10⁵ মিটার, উচ্চতা h = 700 কিলোমিটারকে আমরা মিটারে নিয়ে গেলাম। 7 × 10⁵ মিটার। অভিকর্ষ ত্বরণ g এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের বের করতে হবে কৃত্রিম বেগ v = হোয়াট এবং আবর্তনকাল বা পর্যায়কাল t = হোয়াট। সমাধান, আমরা জানি কৃত্রিম বেগ, আমাদের সূত্র জানা আছে। আমরা সমাধান করে নিই, মান বসিয়ে আমরা দেখব রেজাল্টটা কত আসছে। রেজাল্ট আসছে 7.52 × 10⁻³ মিটার পার সেকেন্ড। এটাকে আমরা কিলোমিটার পার সেকেন্ডেও নিয়ে নিতে পারি, 7.52 কিলোমিটার পার সেকেন্ড। আমাদের দ্বিতীয়টা, যেটা আমাদের পর্যায়কাল বা আবর্তনকাল বের করব, এটা আমরা দেখে নেই। আমাদের সমাধান করে দেওয়া আছে। আবার আমরা জানি কৃত্রিম পর্যায়কাল বা আবর্তনকাল t = 2π√r+h² সেটা সমাধান করে 2πr+h/v। এখন আমরা মান বসাই দিব। পাইয়ের মান বসালাম, আর এর মান, এইচ এর মান বসালাম, নিচে ভি এর মান একটু আগে আমরা যে 1 নম্বর থেকে ভিটা পেয়েছি সেটার মান বসালাম। আমাদের রেজাল্ট আসতেছে 5.93 × 10⁻³ সেকেন্ড, যেখানে আমরা ভি এর মান √gm/r+h এটা বসিয়ে আমরা সমাধানটা করে নিতে পারি। সমস্যা 2, একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠের নিরক্ষ বৃত্ত বরাবর পূর্ব দিকে আবর্তিত হচ্ছে। কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল 12 ঘন্টা হলে উপগ্রহটির কক্ষপথের ব্যাসার্ধ কত? দেখে নিই, আমরা সমস্যার সমাধান করে নিই। আমরা কী কী দেওয়া আছে দেখে নিই। আবর্তনকাল 12 ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, 432.200 সেকেন্ড। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান দেওয়া আছে, আমরা জানি 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। পৃথিবীর ভর m 6 × 10⁻24 কেজি। আমাদের বের করতে হবে উপগ্রহের কক্ষপথের, আমরা একটু তথ্য এর আগে জেনে নিয়েছি। উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধ r+h = হোয়াট বের করে নিতে হবে। আমাদের সূত্র জানা আছে, কৃত্রিম উচ্চতার সূত্র h = gmt² 2π² হোল টু দি পাওয়ার 1/3 - r। -rটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি r+h, তাহলে আমাদের যে মান বসানোর উপর যে রেজাল্ট আসবে সেটাই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে, 2.67 × 10⁻7 মিটার। আমাদের এই কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম উপগ্রহের ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এবং আবর্তনকালের সমস্যার সমাধান দেখে নিলাম। আমরা এখন বাড়ির কাজ নিয়ে নিব, এগুলো বাড়িতে করব। বাড়ির কাজ 1 নম্বর, পৃথিবীর 5.98 × 10⁻24 কেজি, পৃথিবী ব্যাসার্ধ 6.4 × 10⁻6 মিটার এবং পৃথিবী পৃষ্ঠ হতে উপগ্রহের উচ্চতা 650 কিলোমিটার হলে কৃত্রিম উপগ্রহের 1 নম্বর বেগ এবং 2 নম্বর পর্যায়কাল কত? আমরা এর আগে এই নিয়মে আরেকটা অঙ্ক করেছি, তোমরাও এই নিয়মে করে ফেলবা। 2 নম্বর, একজন মহাশূন্যযাত্রী একটি মহাশূন্যযানে করে পৃথিবীকে প্রদক্ষিণ করেন। তিনি কত উচ্চতা থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে r = 6.371 × 10⁻6 মিটার। পৃথিবীর ভর m = 5.975 × 10⁻24 কেজি এবং মহাকর্ষীয় ধ্রুবক g = 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই দুইটা বাড়ির কাজ তোমরা করে নিবা এবং রেজাল্ট আমার সাথে মিলিয়ে নিবা। এখন আমরা পড়ব ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ কি? যদি কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল ও পৃথিবীর নিজ অক্ষের আবর্তনকাল, নিজ অক্ষে 24 ঘন্টা আবর্তন, নিজ অক্ষের আবর্তনকাল সমান হয়, তখন পৃথিবীর একজন পর্যবেক্ষকের কাছে একে সবসময় স্থির মনে হবে। এ ধরনের ভূসাপেক্ষে স্থির কৃত্রিম উপগ্রহকে ভূস্থির উপগ্রহ বলে, সবসময় একই জায়গায় রয়েছে মনে হবে। ভূস্থির উপগ্রহের কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলে, এটা আমরা দেখে নেব। ওজনহীনতা, এই শব্দটা আমরা এসএসসিতেও পড়ে আসছি, আমরা একটু দেখে নিই ওজনহীনতা কেন হয়। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলই বস্তুর ওজন। পৃথিবীর আকর্ষণ বল তথা ওজন অভিকর্ষ ত্বরণ জি এর মানের উপর নির্ভর করে। কোনো বস্তুর উপর যদি পৃথিবীর আকর্ষণ বল না থাকে বা অন্য কোনো বিপরীতমুখী বল দ্বারা পৃথিবীর এই আকর্ষণ বল নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে এই বস্তু ওজনহীন হবে। অর্থাৎ যেখানে অভিকর্ষ ত্বরণ জি = 0 সেখানে বস্তুটি ওজনহীন হবে। আমরা এখন দেখব মহাশূন্যচারীর ওজনহীনতা। মহাশূন্যচারীর ওজনহীনতা দেখে নিব। আমরা একটু দেখে নিই, একটু থিওরি, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল থাকলে ওজন থাকবে, কিন্তু ওই ব্যক্তি ওজন অনুভব
করবেন তখনই যখন তার ওজনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল তার উপর প্রযুক্ত হবে। মহাশূন্যচারীরা মহাশূন্যযানে করে পৃথিবীকে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার পথে প্রদক্ষিণ করার সময় বৃত্তাকার গতির জন্য মহাশূন্যযানের ত্বরণ জি এর মানের সমান হয়ে যায়। মহাশূন্যচারীর ত্বরণ জি এর মানের সমান হয়ে যায়। এই অবস্থায় মহাশূন্যচারীর ওজন জি মাইনাস জি ইকুয়াল টু 0 হয় বলে মহাশূন্যচারী মহাশূন্যযানের দেয়ালে কোনো বল প্রয়োগ করেন না, ফলে তিনি তার ওজনের বিপরীত কোনো প্রতিক্রিয়া বল অনুভব করেন না, তাই তিনি ওজনহীনতা অনুভব করেন। এটা আমাদের একটা থিওরি, এটা আমাদের অনেক সময় অনুধাবনে আসতে পারে, আমরা এটা ভালো করে দেখে নেব। ওজনহীনতার গাণিতিক বিশ্লেষণ আছে আমাদের হাতে, আমরা একটু দেখে নিই। প্রদক্ষিণরত অবস্থায় মহাশূন্যযানের আপাত ওজন, আমরা জানি যে আপাত ওজন প্রকৃত ওজন মাইনাস মহাশূন্যচারী বা মহাশূন্যযানের বাইরে ছিটকে পড়া বল। মনে করি এম বরের মহাশূন্যচারী পৃথিবীকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বৃত্তাকার কক্ষপথে মহাশূন্যযানে বা কৃত্রিম উপগ্রহে প্রদক্ষিণ করছেন। যদি তার রৈখিক বেগ ভি হয় তবে তার উপর ক্রিয়াশীল বাইরের দিকের ছিটকে পড়া বল ইকুয়াল টু কেন্দ্রমুখী বল, অর্থাৎ mv²/r। আবার তার প্রকৃত ওজন mg, কক্ষপথের সাম্যাবস্থায় এই দুটি বল সমান। মহাশূন্যযানের আপাত ওজন হবে তখন mg মাইনাস mv²/r, 1 নম্বর সমীকরণ। আমরা জানি কৃত্রিম বেগ v ইকুয়াল টু √gm/r, সেখান থেকে b² ইকুয়াল টু gm/r। আমরা যদি হরলোককে r দিয়ে গুণ দিয়ে দিই তাহলে gmr/r², সেখান থেকে b² ইকুয়াল টু gr লিখতে পারি, অর্থাৎ g ইকুয়াল টু gm/r²। ভালো করে দেখে নাও তোমরা কীভাবে সমীকরণগুলি আসছে, আর কাটা গেলে ঠিক আগের মতো হয়ে যায়। আচ্ছা, এবার 1 নং সমীকরণে আমরা b² এর মানটা বসাই দিব। তাহলে মহাশূন্যচারীর আপাত ওজন mg মাইনাস b² এর মানটা বসা দিলে gr, mgr/r, আর কাটা mg মাইনাস mg ইকুয়াল টু 0। mg কাজেই মহাশূন্যচারী ওজনহীন অনুভব করবেন। আমরা এই অধ্যায়ে মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের কিছু সংজ্ঞা আমরা নিজেরা এই বই থেকে পড়ে নিব। কী কী পড়ব তার একটা লিস্ট আমি তোমাদের এখন দিচ্ছি। এই অধ্যায়ের অন্যান্য বাড়ির কাজগুলি যেগুলো বাড়িতে করে নিতে হবে, গাণিতিক ব্যাখ্যা সহ সংজ্ঞা, যেমন এখানে আছে অভিকর্ষ কেন্দ্র বা ভারকেন্দ্র 1 নম্বর, 2 নম্বর ভর কেন্দ্র, 3 নম্বর মহাকর্ষীয় ক্ষেত্র, 4 নম্বর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা, মহাকর্ষীয় বিভব, এগুলো গাণিতিক ব্যাখ্যা সহ সংজ্ঞা, একক মাত্রা, এগুলো দেখে নিতে হবে। গাণিতিক রাশিমালাও দেখে নিতে হবে। আর আমরা দেখে নিব সম্পর্ক দেখে নিব। সম্পর্ক 1 নম্বর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক, এবং একটা রাশিমালা দেখে নেব সুষম নিরেট গোলকের বিভিন্ন অবস্থানে মহাকর্ষীয় বিভব প্রাবল্যের রাশিমালার কয়েকটা চিত্রসহ আমরা এগুলো দেখে নিব। তো মোটামুটি আমরা আমাদের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় এখানে আমরা শেষ করব। এই পর্যন্ত প্রথম ক্লাস থেকে পঞ্চম ক্লাস পর্যন্ত যা পড়ানো হয়েছে তোমরা এগুলো সব ফলো করে খাতার মধ্যে লিখে বাড়ির কাজগুলি করবা, এবং যে পড়াগুলি বাকি আছে এই পড়াগুলি দেখে নিবা। মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি কাজ শেষ। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।